হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন, গণনা কেহ না করে, রাত্রি আর দিন আসে যায়, ফুটে ঝরে যুগ যুগান্তরা। বিলম্ব নাহি কো তব, নাহি তব তরা, প্রতীক্ষা করিতে জানো, শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তব ধীর আয়োজন। কাল নাই আমাদের হাতে, কাড়াকাড়ি করে তাই সবে মিলি, দেরি কারো নাহি সহে কভু, আগে তাই সকলের সব সেবা প্রভু শেষ করে দিতে দিতে কেটে যায় কাল। শূন্য পড়ে থাকে হায় তব পূজা থাল। অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়, এসে দেখি যায় নাই তোমার সময়। নমস্কার, অর্পিতার আবৃত্তির আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অর্পিতার আবৃত্তিতে স্বরক্ষেপ আয়োজিত প্রতিদিনের আবৃত্তি চর্চার আসরে আমি অর্পিতা ভট্টাচার্য আরও একবার হাজির আপনাদের দরবারে। আর আমি যখন এসেছি, অবশ্যই আবৃত্তি নিয়ে অনেক অনেক আলোচনা হবে, কথা হবে আবৃত্তির করার টেকনিক নিয়ে, কিভাবে আমরা কণ্ঠকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারি, কণ্ঠ দিয়ে অনেক অনেক ভাব প্রকাশ করতে পারি, কিন্তু তার জন্য আমরা কিভাবে এই টেকনিকগুলোর ঘরে বসে একে একে চর্চা করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এবং তারপরে কণ্ঠ প্রস্তুত হলে তবেই মঞ্চে যেতে পারি। এই সব কিছু নিয়ে চলবে আমাদের আবৃত্তির আলোচনা। কিন্তু তার আগে আমি যে সমস্ত বন্ধুরা আমাদের প্রতিদিনের সদস্য, তাদেরকে জানাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব অনুনাদ নিয়ে, রেজোনেন্স। এই রেজোনেন্স সৃষ্টি করতে না পারলে কিন্তু আপনার আবৃত্তির সম্পূর্ণ পরিবেশনা সম্ভব নয়, সেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আর কিভাবে এই রেজোনেন্স সৃষ্টি করবেন, এবং আমি বা কিভাবে এইমাত্র যে কবিতাটি বললাম সেই কবিতাটিতে রেজোনেন্সের কাজ করলাম, সব কিছু নিয়ে বিশদে আলোচনা হবে। কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করছি, যারা নতুন এই চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের পুরনো বন্ধু, তাদের তো অবশ্যই স্বাগত। আর আপনারা নিজেরা যদি উপকৃত হন এই আলোচনায়, আমি অনুরোধ করব আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আবৃত্তি ভালোবাসেন, এই শিল্পটিকে আঁকড়ে ধরে কোথাও রয়েছেন, এবং হয়তো অনেকে আছেন এমন যে যারা হয়তো রেগুলার ক্লাস করতে যাওয়ার সুযোগ পান না, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি অত্যন্ত হেল্পফুল হয়েছে, অত্যন্ত সাহায্যকারী হয়েছে। যে হয়তো শেখা হয়নি, কোনো ছোটোবেলার ইচ্ছে ছিল, তারা কিন্তু রেগুলারলি এই চ্যানেলটি ফলো করেন, এবং আবৃত্তির বিভিন্ন টেকনিক কীভাবে সেগুলি বিভিন্ন কবিতাতে বলার সময়, আবৃত্তি করার সময় প্রয়োগ করতে পারেন, এইগুলি নিয়ে বিশদে আলোচনা হবে। তাই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে। আমাদের আজকের আলোচনা মূলত অনুনাদ বা রেজোনেন্স সৃষ্টি নিয়ে। এবার আসি সেই কথায়। আচ্ছা, তার আগে একটু বেস নলেজ হিসেবে মনে করিয়ে দিই, আমাদের আগের যে এপিসোডগুলো হয়েছে তাতে আমরা আলোচনা করেছি যে প্রত্যেক আবৃত্তিকারকেই তার নিজের কণ্ঠের বিভিন্ন লেভেল চিনতে হয়। একেবারে প্রিলিমিনারি স্তরে আমি বলেছিলাম 3টি লেভেল, যেটা কিনা লিপ টাং, মূলত ভোকাল কর্ডের কাছাকাছি জায়গা থেকে, ভোকাল কর্ড থেকে এবং এর আশপাশ থেকে যার উৎপত্তি, সেই লিপ টাং ভয়েস,
ন্যাজাল ভয়েস, যেটা প্রায় নাকের গোড়া থেকে যেই শব্দটা বেরোয়, এবং একেবারে বুকের খুব কাছ থেকে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ভয়েস। এই তিনটে লেভেলে আমাদের, তিনটে স্তরে নিজেদের কণ্ঠকে জানতে হয় এবং চিনে নিতে হয় যে কোথায় সেই জায়গাগুলো, কিভাবে আমাদের সেই জায়গাগুলো থেকে স্বর উৎপাদন হচ্ছে। এটা প্রত্যেককে নিজের শরীরেই অনুভব করতে শিখতে হয়। এটা বাইরে থেকে খুব একটা শিখিয়ে দেওয়ার উপায় নেই, কারণ প্রত্যেকের গলার রেঞ্জ আলাদা, প্রত্যেকের, আমি থিওরিটিক্যালি বিষয়টা আপনাদের বলতে পারি, কিন্তু আপনাকে মূলত নিজের অনুভূতি দিয়ে, নিজের প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই স্বরগুলোর সাথে নিজেকেই পরিচিত হতে হবে। আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে এই বিষয়ে যদি আপনারা একটু ফলো করেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে সেখানে কিভাবে অনুশীলনের কথা বলা হয়েছে। এখন আপনারা ধীরে ধীরে আবৃত্তি চর্চার আরও অনেকটা ভেতরে চলে এসছেন, তাই এবার বলতে পারি যে এই যে তিনটে লেভেল লিপ টাং, সেখানে আবার অনেকগুলো স্তরে স্বরের প্রক্ষেপণের প্র্যাকটিস আপনারা করতে পারেন। মোটামুটি লিপ টাঙে 7-8টি লেভেল আপনারা খুঁজে পেতে পারেন। ন্যাজালেও 4-5টি স্তর অবধি যেতে পারে, এবং অ্যাবডোমেনেও 4 থেকে 5টি স্তরে ধীরে ধীরে নেমে নেমে প্র্যাকটিস করা যেতে পারে। এই নিয়ে যদি আপনারা আরও বিশদ ভিডিও চান, তাহলে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। আরও একটি ভিডিও করে আপনাদের এই বিভিন্ন স্তরগুলোর প্র্যাকটিস নিয়ে আমি অবশ্যই বলবো। কিন্তু আজকের আলোচনার বিষয় হলো মূলত এই প্রত্যেকটি স্তরে কিভাবে অনুনাদ সৃষ্টি হবে। একটু বিজ্ঞানের আলোচনায় যেতে হচ্ছে। অনুনাদ কি? অনুনাদ কিভাবে সৃষ্টি হয়? রেজোনেন্স কিভাবে সৃষ্টি হয়? আমার ধারণা যারা বিজ্ঞান পড়েছেন, খুব উচ্চতর বিজ্ঞানের দরকার নেই, মোটামুটিভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর অবধি যারা বিজ্ঞান পড়েছেন তাদের কাছে এই অনুনাদ শব্দটি অপরিচিত নয়। আপনারা জানেন, একটি শব্দ উৎপাদিত হয় যে ঘর্ষণের ফলে, সেই শব্দ উৎপাদিত হয় ফলে একটি কম্পাঙ্ক সৃষ্টি হয়। এর সাথে যদি আরো একটি কম্পাঙ্ক মেলে, এই দুটি কম্পাঙ্কের মিলনে যে শব্দ আরো বেড়ে যায়, তাকেই আমরা বলবো অনুনাদ সৃষ্টি। এবার কণ্ঠে সেই অনুনাদ কিভাবে সৃষ্টি করা সম্ভব, সেটি নিয়ে আমাদের আলোচনা। স্বরের আলোচনায় আমরা জানি যে লিপ টাঙে বিভিন্ন স্বর আমরা সৃষ্টি করতে পারি। এবার ভোকাল কর্ডে যেখান থেকে এই স্বর সৃষ্টি হচ্ছে, তার আশেপাশের অংশে যে বাতাস রয়েছে, সেই বাতাসের কম্পাঙ্ক যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই দুয়ের কম্পাঙ্ক মিলে অনেক বেশি শব্দ সৃষ্টি করা সম্ভব। এই হলো অনুনাদের মূল বিজ্ঞানসম্মত কথা। কিন্তু এই যে বললাম কম্পাঙ্ক সৃষ্টি, এটি তো কোনো মেশিন দ্বারা হচ্ছে না, এটি হবে সেই আমার আপনার কণ্ঠ দিয়ে। তাই কণ্ঠে এর প্র্যাকটিস কিন্তু অনেকটাই অনুভূতি নির্ভর। অনুভূতিকে ব্যবহার করে আমাদের ধীরে ধীরে দেখতে হবে যে কিভাবে গলার ভেতরে যে ভোকাল কর্ডের আশেপাশের অংশের বাতাস, সেটিকে ব্যবহার করে আমরা শব্দ সৃষ্টির কম্পাঙ্কটাকে, স্বরের যে কম্পাঙ্ক, তার সাথে এই বাতাসের কম্পাঙ্ক মিলিয়ে দিয়ে এটি বৃহত্তর স্বর, বৃহত্তর শব্দ উৎপাদন করতে পারি। অবশ্যই বিষয়টি শুনেই বোঝা যাচ্ছে যে এ অনেক অনেক প্র্যাকটিসের বিষয়, এবং শুধুমাত্র
আ করে স্বরটি উৎপাদন করলেই তো হবে না, এর সাথে সাথে সেই যে অনুনাদ সহ যে স্বর সৃষ্টি হলো সেই স্বরটি আবৃত্তিতে প্রয়োগ করতে পারতে হবে। সেই প্রয়োগের কাজের জন্যেই আমি কিন্তু আজকে প্রথম ওই কবিতাটি আপনাদের শুনিয়েছিলাম, দেখাচ্ছিলাম যে কিছু বিশেষ আবৃত্তির ক্ষেত্রে কিভাবে অনুনাদের প্রয়োগ একটা আলাদা আমেজ এনে দিতে পারে, তাই না? তাহলে সব মিলিয়ে আমাদের আজকে এই কম্পাঙ্ক সৃষ্টি এবং তার প্রয়োগ এই নিয়েই ভাবতে হবে। কিন্তু এমনি ভাবলে তো হবে না, একে ধীরে ধীরে করে দেখতে হবে। করে দেখার জন্য সেই যে কণ্ঠ আইডেন্টিফাই করার কথা বলেছিলাম, কণ্ঠের বিভিন্ন স্তর, আ আ আ এইভাবে ধীরে ধীরে আমাদের চেষ্টা করতে হবে স্বর প্রয়োগের সময় বাতাসকে মিশিয়ে দিয়ে এই কম্পাঙ্কটাকে বাড়িয়ে অনুনাদ সৃষ্টি করার। আমাদের প্রতিদিনকার যে চর্চা তাতে রাখলে তবেই সম্ভব এই নিয়ে একটি সম্পূর্ণ জায়গায় পৌঁছানোর। এটি আমাদের কিন্তু প্রতিদিন চর্চায় লিপটাংয়ের বিভিন্ন লেভেলে এবং ন্যাজালের বিভিন্ন লেভেলে, অ্যাবডোমেনের বিভিন্ন লেভেলে প্র্যাকটিস করতে হবে। এবার আসি কোথায় এই যে স্বর কম্পাঙ্ক বাড়িয়ে প্রয়োগ করা আমরা প্র্যাকটিস করলাম, সেটি কোথায় কিভাবে আমরা ব্যবহার করব। তার জন্য কিন্তু আমাদের প্রয়োজন কবিতার পড়াশোনা নিয়ে কাজ করা। অনেক অনেক কবিতা যদি আমরা পড়ি তবেই আমরা বুঝতে পারবো কোথায় কতটা অনুনাদ কখন প্রয়োগ করলে সার্থক প্রয়োগ হবে এবং কবিতাটির সঠিক অর্থ আমরা দর্শক শ্রোতার সামনে নিয়ে আসতে পারব। অর্থাৎ কিনা এই টেকনিকটি শেখাই যথেষ্ট নয়, এই টেকনিকটির সঠিক প্রয়োগ করে এটিকে কবিতায় নিয়ে আসা সেটিও আমাদের কাজ। সেটি করার জন্য আমাদের সেই আবার আগেকার ভিডিওতে যেমন বলেছি যে বিভিন্ন ধরনের কবিতার পাঠ, যেটি কিনা আমাদের আবৃত্তি করতে অনেকটা এগিয়ে দেবে। কেন আপনি বলবেন যে আমি যদি একটি কবিতাই খুব ভালো করে পড়ি তাহলে কেন সেটিতেই কেন আমি মানে ভীষণ ভালো বলতে পারবো না এই কারণেই যে এক একটি কবিতা যেন এক একটি সময়ের সেই সময়ের সমাজের সব দিকের একটি দর্পণ। তাহলে সেই সময় সেই কবি তার সামাজিক যে রিফ্লেকশন তিনি নিয়ে আসছেন সেই জিনিসগুলো আমাদের বুঝতে হলে সেই প্রাচীন যুগের কবিতা থেকে, সেই মদনমোহন তর্কালঙ্কার থেকে আমাদের পড়া যদি শুরু হয়, তাহলে আজকের আধুনিক কবি শ্রীজাত অব্দি আমরা যদি আরো বেশি আরো আধুনিক কবিরা রয়েছেন, এদের সকলের কবিতা যদি আমরা না পড়ি, বাংলা কবিতার যে এই সম্পূর্ণ যে বিবর্তন, সেই বিবর্তনটি ফলো না করি, তাহলে কিন্তু আমরা কিছুতেই এই অনুনাদি শিখি বা অন্য যে কোনো টেকনিক শিখি সেটির সার্থক প্রয়োগ করতে পারবো না। তাহলে দুটি বিষয় উল্লেখ করলাম। এক হচ্ছে অনুনাদ সৃষ্টি বুঝে নিয়ে, নিজের কণ্ঠকে চিনে কণ্ঠের মধ্যে কিভাবে অনুনাদ সৃষ্টি করব তার প্রতিদিনের চর্চা, এবং দ্বিতীয় হচ্ছে পড়াশোনা। আবৃত্তি করার জন্য অনেক কবিতার পাঠ, কোথায় এই অনুনাদের ব্যবহার হবে সেই নিয়ে আগে কবিতাকে চেনা বোঝা, তবেই
এই যে আমরা টেকনিকগুলো শিখি সেগুলো প্রয়োগ করার প্রশ্ন আসে। তা এই দুটি বিষয় যেরকম আছে সেরকম আরও একটি বিষয় মাথায় রাখতে হবে অনুনাদ সম্পর্কে। সেটি হলো যে অনুনাদ সৃষ্টি কবিতার অর্থ অনুযায়ী কিন্তু আবার হবে ভিন্ন। এই যে আজকে যে কবিতাটি আমি বললাম সেই কবিতাটিতে আমি অনুনাদ সৃষ্টি করলাম, গলাকে অনেকটা, কণ্ঠকে অনেকটা প্রসারিত করে করা গেল। তার কারণ হচ্ছে এই কবিতাটি একটি ডিভোশনাল কবিতা। সেখানে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদনের যে স্তর, সেই স্তরে এই অনুনাদ সৃষ্টি একটা অন্য রকমের ঈশ্বরীয় পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু অন্য একটি কবিতায় সেখানে কিন্তু এই এতটা অনুনাদ সৃষ্টি করলে সেটা খুব বেশি স্বাভাবিক লাগবে না, বলাটা অনেক বেশি আর্টিফিশিয়াল লাগবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। তাহলে সেই স্তরে আমাদের অনুনাদ সৃষ্টির সময় কণ্ঠকে অতটা প্রসারিত না করে কম্পারেটিভ কম স্তরে অনুনাদ সৃষ্টি করতে হবে। এবার এটা নির্ভর করছে যে ব্যক্তি এর প্রয়োগ করছেন তার কণ্ঠের রেঞ্জ, এবং তার একটা জিনিস তো ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কান। আপনাকে নিজেকেই বারবার শুনতে হবে। আর সেদিক থেকে আমরা এখন ভীষণ অ্যাডভান্টেজে, কারণ আমাদের হাতে এখন প্রত্যেকেরই হাতে প্রায় রয়েছে মোবাইল। তাহলে আমরা যদি একটু মোবাইলে রেকর্ড করে শুনি যে কোন কবিতার অর্থ অনুযায়ী কতটা রেজোনেন্সের প্রয়োগ সুন্দর হচ্ছে, প্রয়োজনীয় হচ্ছে এবং আবৃত্তিটিকে সাবলীল রাখছে, তাহলে আমার মনে হয় নিজে যদি শুনি, নিজেই নিজের সব থেকে বেশি ভালো বিচার করতে পারি, তাহলে আমরা মনে হয় আমরা মঞ্চে আরও ভালো আবৃত্তি নিবেদন করতে পারবো। আমাদের যারা আমরা আবৃত্তি রেগুলার মঞ্চে করি, আমাদের তো অবশ্যই একটি দায়িত্বশীলতা আছে। আমরা তো কোথাও একটা দায়বদ্ধ যে প্রতিদিন প্রতি সন্ধ্যায় যেন আমার আবৃত্তি একটু হলেও বেটার হয়, কাল যা করেছি তার থেকে যেন আজকের আমার নিবেদন একটু হলেও বেটার হয়। কালকে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই অভিজ্ঞতা যেন আজকে মাইক্রোফোনের সামনে গিয়ে আমি প্রয়োগ করতে পারি। এই চ্যালেঞ্জটা কিন্তু অন্য কারোর সাথে নেওয়ার নয়, অন্য কোনো আবৃত্তিকারের সাথে না, একেবারে নিজের সাথে নেওয়ার, যে আমাদের প্রতিদিনের কাজ আমরা কি পারছি একটু করে হলেও উন্নত করে দিতে। এই যে মঞ্চে মঞ্চে এত অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন, আমি জানি না আমি খুব কন্ট্রাডিক্টরি আলোচনায় চলে যাচ্ছি কিনা, কিন্তু এই যে মঞ্চে এত এত আবৃত্তি হচ্ছে, আমরা যদি প্রত্যেকটি আবৃত্তিকার ভাবতে শুরু করি যে আজ যা করলাম কাল একটু হলেও কিছু নতুন করে শোনাবো, একটু হলেও ওই একই কবিতাই যদি আমি বলি তাহলে ওই একই কবিতাতেও একটু কিছু বেটারমেন্ট থাকবে। হয়তো স্বরটাকে আরও ভালো প্রয়োগ করলাম, বা উচ্চারণ আরও ভালো করলাম, বা অভিব্যক্তি বা ভাব প্রকাশটা আরও ভালো করলাম, এরকম কিছু না কিছু একটু উন্নতি যদি আমি করতে পারি। আর এখন তো সত্যি আমি যেটা বললাম, মোবাইল প্রত্যেকের হাতে, নিজেই নিজেকে বারবার জাজ করতে পারি, তা সেসব যদি করি তাহলে অ্যাজ এ হোল ব্যক্তি হিসেবে আপনার তো উন্নতি হবেই, তার সাথে সাথে যা উন্নতি হবে সেটি হলো আমাদের শিল্পটি, যেটি আমাদের প্রাণের শিল্প, আমরা চাইছি যেটিকে বাঁচিয়ে রাখতে, যার জন্য আমাদের এত প্রয়াস। জানি না ঠিক করছি না ভুল করছি, একটু একটু করে এগোনোর চেষ্টা করছি। তাহলে সব মিলিয়ে এই অনুনাদের প্রয়োগ আমাদেরকে অনেকটা এগিয়ে দিতে পারে, এবং প্রতিদিন যদি আমরা একটু করে চর্চা আর একটু করে প্রয়োগ বাড়াতে পারি তাহলে অবশ্যই সব মিলিয়ে আমরা এগিয়ে যাব। বাংলা কবিতা আবৃত্তির ফিল্ডটা তো খুব অল্প, খুব ছোট, তা সবাই যদি আমরা এই কজন মিলে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা একটা ভীষণ ভালো জায়গায় পৌঁছে যেতে পারি এবং আবৃত্তিকে তার স্বস্থানে
একটা সম্পূর্ণ শিল্প হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে আসুন না এই সব করা যাক, করা যাবেই আমি বিশ্বাস করি, কারণ আপনারা রয়েছেন আমার সাথে। আরও একবার সবাইকে মনে করিয়ে দিই, আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আপনাদের বন্ধুদের কাছে, পরিচিতদের কাছে যারা আবৃত্তি ভালোবাসেন, হয়তো কোনো প্রত্যন্ত গ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চলে তিনি বসে আছেন, সেখান থেকে হয়তো তার রেগুলার ক্লাস করা বা এই রবীন্দ্র সদন চত্বরে ছুটে আসা সম্ভব নয়, কিন্তু আবৃত্তির একটু শেখা যেন তার ঘরেও পৌঁছে যায়, তার জন্য আপনাদের এই প্রয়াস দরকার। দয়া করে এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যা কিছু প্রশ্ন, যা কিছু আলোচনা করতে ইচ্ছে করে কমেন্টে লিখুন, একটা লাইক দিন, কারণ এই লাইকটি আমাকে উৎসাহ দেয় এই কাজ নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সাথে থাকাই কিন্তু আমাকে প্রতিদিন উৎসাহ দেয় এই কাজটি আরও বেশি করে করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন, কবিতায় থাকুন।